বহুদিন থেকে আলোচনা হচ্ছে যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আমেরিকার নীতির পরিবর্তন ঘটবে বাংলাদেশের প্রশ্নে, এবং সেখানে ডক্টর ইউনূসের জন্য এটি একটু বিপদের সম্মুখীন হতে পারে, সমস্যা হতে পারে। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক সিনারিওর পরিবর্তন ঘটেছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে ইসলামী দলগুলো তাদের অ্যাক্টিভিটিস বেশ তারা পরিচালনা করছে। আমরা নানা রকম ঘটনাও দেখেছি, সেখানে হিজবুত তাহরিরের কথা হচ্ছে, তার প্রকাশ্যে রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। তো এই যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো, তাদের নেতারা জেলখানা থেকে মুক্তি লাভ করেছে, জঙ্গিরা বলা হচ্ছে, যেমন তারা এখন রাজনীতিতে আসছে, এর পরিসংখ্যান বা এর যে বার্তাটি হয়তো আমেরিকা এটা পেয়েছে, ফলে তারা এই প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছে। তো এখন বাংলাদেশের আসলে কি ধরনের করণীয়, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, নাকি প্রেস নোট দেওয়ার মধ্য দিয়ে, এটাকে ডিনাই করার মধ্য দিয়ে আসলে সংকট সমাধান হবে? ধন্যবাদ। আসলে নভেম্বর মাসের ইলেকশনের আগে আমেরিকার ট্রাম্প নিজে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা ভুয়া ইস্যু তুলেছিল, মনে আছে? বলেছেন নির্যাতিত হচ্ছে হিন্দুরা, সংখ্যালঘুরা। একটা ভোট, ওই যে ভারতীয় বংশোদ্ভূত যে ভোটাররা আমেরিকা আছেন তাদের ভোটটাকে ক্যাশ করার জন্য এটা একটা রাজনৈতিক ভালো ভোট পেয়েছেন, স্ট্র্যাটেজি পেয়েছেন। নাহলে ওনার মতো একটা লোক আবার আমেরিকার প্রেসিডেন্ট হলো, আমি নিজেও খুব অবাক হয়েছি। যাই হোক, এখন কথা হলো যে বাংলাদেশের এই হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রমাণ হলো বাংলাদেশের মানুষ, মুসলমানরা যে হিন্দুদের উপর নির্যাতন করে, তাদের ঠিক মতো ধর্ম পালন করতে দেয় না, তার প্রমাণ হলো এই গত পুজোগুলোতে মাদ্রাসার ছাত্ররা মন্দির এবং প্রতিমা পাহারা দিয়েছে। কি বলবেন এটাকে? পাহারা দেওয়ার প্রয়োজন হলো কেন? পাহারা দেওয়ার, হাবিব ভাই বলছেন এই ধরনের পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? সেটা পরের কথা। তুলসী গ্যাবার্ড এসে দেখে যাক যে বাংলাদেশের মুসলমানরা, এটা কি স্বাভাবিক অবস্থা যে আপনি পাহারা দিয়ে? দেখেন, আমার কথা শেষ করতে দিবেন তো আপনি? আমার প্রশ্ন জবাব দিন। যদি সেই নবনীতা চৌধুরী না, কথা বলেন তাহলে তো হবে না ভাই। না, আপনিও প্রশ্ন জবাবটা দিবেন। পাহারা কেন দেওয়ার প্রয়োজন হচ্ছে? আমি বলবো তো। বলুন। নবনীতা চৌধুরীর মতো যদি আপনি, না, আপনি কারোর সাথে তুলনা করবেন না। আপনি আমি আস্তাবুল আজম খান, আমি সেই কথা বলছি। বলুন। সে কথা হলো যে তুলসী বিবি বাংলাদেশে এসে দেখে যাক যে মাদ্রাসার ছাত্ররা, মৌলানারা দাড়ি টুপি মাথায় নিয়ে প্রতিমার সামনে লাঠি হাতে সারা রাত পাহারা দিয়েছে। এই যে সম্প্রীতি, এই নজির উনি ভারতে দেখাতে পারবেন? যে ভারতের হিন্দুরা কোন ঈদগাহ, মসজিদ বা ঈদের জামাত পাহারা দিয়েছে, বা যেখানে কোরবানি হচ্ছে গরু সেখানে পাহারা দিয়েছে? আপনার হয়তো চোখে পড়ে। এটা বাংলাদেশে আছে। কারণ বাংলাদেশের মানুষ, এবং আমি বলি আমার নেত্রী, আমি যদিও এখন সেই দল করি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা বক্তৃতায় বলেছিলেন, আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশি। তার একজন প্রাক্তন কর্মী হিসাবে আমিও মনে করি যে বাংলাদেশে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু লোক নাই, জাতি নাই, সবাই বাংলাদেশি, এবং তাদের ধর্মীয়, গণতান্ত্রিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমান অধিকার আছে। সুতরাং এখানে অবশ্যই না, আপনি এটা চোখ কান যদি খোলা রাখেন আপনি অবশ্যই দেখতে পাবেন যে এটা আছে। আজকেও দেখেন সরকারি চাকরিগুলোতে হিন্দুরা কি কম সুযোগ পায় বাংলাদেশে? বেশি পায় বলে অনেকে বলছেন, না অনেকে প্রচারণা করেন যে তারা বেশি পায়। আরে ভাই, আওয়ামী লীগের 15 বছর ঢাকার 48টি থানার মধ্যে 36টির মধ্যে হিন্দু ছিল। অস্বীকার করবেন? করতে পারবেন না। আমরা কখনোই হিন্দুরা ঐতিহ্যগতভাবে লেখাপড়া তারা আমরা না আমরা হিন্দুদেরকে হিন্দু হিসেবে ট্রিট করি না, বাংলাদেশের জনগণ হিসেবে ট্রিট করি। এটা আমিও করি। না, আপনি কি মনে করেন এই যে 36 জন ওসি, এটি কি বিশেষ বিবেচনা করা হয়েছিল নাকি তাদের যোগ্যতা এসেছিল? বিশেষ বিবেচনা। যাই হোক, শুনেন, ওটা স্বৈরাচারী সরকার করেছে, ফ্যাসিবাদী সরকার করেছে, ওটাকে আমরা উদাহরণ হিসেবে নিব না। এক। দ্বিতীয় হলো আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন যে পাহারায় কেন পূজা অর্চনা করতে হবে, আপনি বলেছেন মাদ্রাসাদের কেন পাহারা দিতে হবে হিন্দুদের পূজা মণ্ডপে? যেই দলটাই আপনি জবাব পাইনি, যেই দলটাই ক্ষমতায় আসুক, এই জবাব পাইনি, পাবেন, যেই দলটাই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে তারা এমন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করবে তাদের আইন দ্বারা, তাদের নীতি দ্বারা, এবং তাদের সব জনগণের মধ্যে চেতনাটা ছড়িয়ে দিয়ে যে কোনোদিনই কোনো এই ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে যেন পাহারা দিতে না হয়।
পুলিশ থাকবে নিরাপত্তার জন্য, কারণ দুষ্কৃতকারীরা সবসময় সক্রিয় থাকতে পারে, তৎপর থাকতে পারে, তার পকেট মারার জন্য থাকতে পারে, ওই নারী লাঞ্ছনার জন্য থাকতে পারে, সেজন্য থাকবে। কিন্তু একটা মন্দিরকে রক্ষা করার জন্য বা একটা পূজাকে রক্ষা করার জন্য যারা পাহারা দিতে না হয়, সেরকম একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করবে। সেখানেই কথা যে এই সংহতি নষ্ট হয়েছিল বলেই কিন্তু মাদ্রাসাতে পাহারা দিতে হয়েছিল। শুনেন, আপনি যে কথাগুলো বললেন যে এই খেলাফত আন্দোলন, হিজবুত তাহরির, শুনেন হিজবুত তাহরির তো নিষিদ্ধ সংগঠন, রাইট? কিন্তু চলছে তাদের কার্যক্রম চলছে নাকের ডোগায় পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী। আপনি মনে করেন এই যে অলিখিত বাকশাল যেটা ছিল গত 15 বছর, কোনো রাজনৈতিক দলের কোনো তৎপরতা প্রকাশ্যে চলেছে? আজকে যারা ওই ইসলামী দলগুলো তারা কিন্তু প্রকাশ্যে তখন নামতে পারে নাই, এখন নামছে, সেই সাথে সাথে হিজবুত তাহরিরও নামছে। আপনি কি বলেন? আওয়ামী লীগের 15 বছর অন্তত আমি 15টা পোস্টার দেখেছি হিজবুত তাহরির বিভিন্ন দলের লাগানো ঢাকার। কোথায় গেল আসলো তারা? তখনও তো হিজবুত তাহরির তৎপরতা ছিল। কই শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো তাদের দমন করার এতটা পানি পায়নি, হাতে পানি পায়নি, সুযোগ পেয়েছে এই সরকারের। এখন তো তারা অবাধ সুযোগ পেয়ে গেছে, এই সুযোগ দেওয়াটা ঠিক হচ্ছে, সুযোগ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, বা কেন সুযোগ দেওয়া হচ্ছে বা কত হচ্ছে সরকার বর্তমান সরকার যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানি না, তাদের নিতে হবে। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, গুটি কয়েককে গ্রেপ্তার করলে চলবে না। হয় তাদেরকে, হাবিব ভাই যে কথাটা বলেছেন, হয় তাদেরকে পারমিশন দিয়ে দেয় তোমরা ওপেন পলিটিক্স করো, আর নাহলে স্ট্রিক্টলি ব্যান্ডেড, একদম ব্যান্ড করে দাও। দুইটা একটা তাদেরকে করতে হবে এই সরকারকে। না হলে এই জন্য যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেটা দায় দায়িত্ব কিন্তু এই ইউনিট সরকারকেই নিতে হবে। এখন আসেন, বাংলাদেশে তো কোনো এই ধরনের কোনো পরিস্থিতি নেই বলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে। নেই, হতে পারে কতক্ষণ নেই, কিন্তু হতে কতক্ষণ? হিজবুত তাহরির যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনি তাদের দমন করবেন না, নজর রাখবেন না? অফকোর্স আপনাকে রাখতে হবে। এটাই তো একটা সরকারের কাজ, সেটা নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক। সরকারের প্রধান কাজ হইল শান্তি শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা করা। তো সেটা আপনাকে করতে হলো, যে ধরনের পদক্ষেপ আপনাকে নেওয়া দরকার সেটা আপনাকে নিতে হবে, এটা নিতে হবে না। কিন্তু তারা তো এই আন্দোলনের পার্ট ছিল, এই সরকার মানে শেখ হাসিনার বিরোধী আন্দোলনের পার্ট ছিল। আমার কথা হলো, আপনার পুরনো প্রসঙ্গটা ফিরে যাই যে তুলসী গেবার্ডের যে বাংলাদেশ নিয়ে যে বিতর্কিত মন্তব্যটা, এই মন্তব্যের দ্বারা তুলসী গেবার্ড কি মোদী সরকারের আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে? বলেন। আমার তো মনে হয় তাই, যে আমেরিকা এখন ভারতের সাথে একটা উষ্ণ সম্পর্ক তৈরি করে বাংলাদেশে তার কর্তৃত্ব বজায় রাখার জন্য পাগল হয়ে গেছে। বিকজ চায়না বাংলাদেশে এখন আগে আসছে, অনেকটা এগিয়ে এসছে চায়না, যার ফলে ট্রাম্প প্রশাসনের ভয় হচ্ছে পুরো বাংলাদেশটা চীনের কবজায় চলে যায় কিনা। সেই জন্য ভারতকে ব্যবহার করে, মানে ভারতকে ব্যবহার করে একটাই মাত্র উপায় আছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, আমাকে এই ইস্যু তোলা। আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দেবেন? নিশ্চয়ই। আপনি কেনই আশঙ্কা করছেন যে বাংলাদেশ চীনের কবলে পড়ে যায় কিনা? তাহলে আমি করছি না, ওরা করছে। না না না, 26 তারিখ আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন, অনেকে বলছেন যে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের তো উচিত যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অবলম্বন করা, যেটা বাংলাদেশ করে এসছে বলা হচ্ছে। সেখানে আমরা কেন এই সময় এসে আশঙ্কা করছি? তাহলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা কোনো ধরনের ব্যত্যয় বা সংকট তৈরি হবে কিনা? চীন এবং আমেরিকা দুটাই কিন্তু 71 সালে আমাদের শত্রু রাষ্ট্র ছিল, দুটোই পরে সমর্থন দিয়েছে, দুটোই শত্রু রাষ্ট্র পরে স্বীকৃতি দিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আমলে চীনের সাথে আমাদের সম্পর্কটা হয় ঐতিহাসিক একটা ভিত্তি, হ্যাঁ, ঐতিহাসিক একটা সম্পর্ক হয়। সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসন আমলে, যার ফলে চীনের সাথে বাংলাদেশের একটা আত্মিক সম্পর্ক গোড়া থেকে আছে, এটা মানে অস্বীকার করা যাবে না। ভারতের সাথে সেই সম্পর্ক আছে কিনা? না, ভারতের সাথে সেই সম্পর্কটা ভারত নষ্ট করেছে তাদের তৎপরতা দ্বারা। বাংলাদেশের মানুষ এখনো অব্লিগেটেড টু ইন্ডিয়া ফর দেয়ার 71 সালে তাদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞ। না ঠিক আছে, কিন্তু প্রতিবেশী হিসেবে অর্থনৈতিকভাবে কতটা ভায়াবল হবে যে চীন থেকে আমরা আমাদের নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারবো, আমাদের প্রয়োজনগুলো নির্ধারণ করতে পারবো, আমাদের নানা ধরনের সম্পর্ক থাকবে সেখানে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যোগাযোগ, আমাদের সাথে সামরিক চুক্তিও হইতে পারে, আমাদের সাথে ট্রানজিট পোর্টের ব্যাপারটা হইতে পারে,
সিল্ক রুটের ব্যাপারটা হতে পারে, তিস্তা ব্যারেজ হতে পারে, তিস্তা ব্যারেজের হতে পারে, ফাইন্যান্স করতে পারে তারা জি চীনের সাথে। কেন আমরা চীনকে বাদ দেবো? জি। আমেরিকার ভয়ে তো চীনকে বাদ দিতে পারবো না আমি। না। আমেরিকার কাজ করবে, চীনকে কি বাংলাদেশ কখনো বাদ দিয়েছিল? হ্যাঁ, কখনো বাদ দিয়েছিল? চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বিগত সরকার কি বাদ দিয়েছিল? খারাপ হয়েছিল না, খারাপ হয়েছিল বিএনপি শেষ আমলে, আচ্ছা। শেষ হয়েছে, খারাপ হয়েছিল একটু। জি। সেটা রিকভার করার জন্য শেখ হাসিনা যেভাবে চীনের আচ্ছা যখন শেখ হাসিনা চীনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল চীনের সাহায্য নেওয়ার জন্য বুভুক্ষের মতো, তখন তো আমেরিকা কোনো মন্তব্য করে নাই। কেন মন্তব্য করে নাই? তখন তো এখন কেন আমেরিকার এত জ্বলে? পরিষ্কার খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। আমার কাজ হচ্ছে যে আসলে প্রশ্ন করা, মানে ভিতরের বিষয়গুলো বের করে নিয়ে আসা। দর্শক, আমরা আলোচনায় আছি, আমরা এই বিষয় নিয়ে আসবো।